আচ্ছা আসো আমরা শুরু করলাম। এই কথা নাই আর, আমরা আজকে তোমাদের কত নাম্বার 10 নাম্বার ক্লাস মনে হয়, হ্যাঁ জুলজির প্রথম অধ্যায়ের আমরা আজকে 10 নাম্বার ক্লাস। আজকে আমরা পড়াবো হলো ভার্টিব্রাটা, ঠিক আছে? হ্যাঁ, ভার্টিব্রাটা। তোমাদেরকে আমরা বলছিলাম যে আমাদের এই প্রাণী জগতে মোট 9টা পর্ব আছে। 9টা পর্বের মধ্যে 8টা হলো নন কর্ডাটা আর একটা হলো কর্ডাটা পর্ব। কর্ডাটা পর্ব অর্থাৎ যাদের মধ্যে নটকট পাওয়া যায় তাদেরকে কি বলা হয়? ওই নটকটের মধ্যে আবার আমরা 3 রকমের ঘটনা দেখছি। হ্যাঁ দেখো একটু খেয়াল করি, নটকটের মধ্যে আমরা আবার কয় রকমের ঘটনা দেখলাম? 3 রকমের। একটা হলো তাদের সারা জীবন নটকট থাকে, যাদেরকে আমরা বলি সেফালোকর্ডাটা। আর যাদের নটকট লার্ভা অবস্থা লেজের মধ্যে ছিল, পরবর্তীতে নটকট চলে গেছে, তাদেরকে আমরা ইউরোকর্ডাটা বলি। আর যাদের নটকটটা মেরুদণ্ড দ্বারা রূপান্তরিত হলো তাদেরকে তো আমরা কি বলি? ভার্টিব্রাটা। তো আজকে আমরা পড়াবো হলো ভার্টিব্রাটা। এইদের কি তৈরি হলো? ভার্টিব্রা তৈরি হলো। ভার্টিব্রাটা মানে হলো আটা বানিয়ে আছে, আর ভার্টিব্রা মানে হলো মেরুদণ্ড বা কশেরুকা। ঠিক আছে, তোমাদেরকে যদি আমি দেখাই আমাদের বডিতেও তোমার কিছু ভার্টিব্রা তোমাদেরকে দেখাই, ঠিক আছে? ভার্টিব্রাল কলাম তোমাদেরকে যদি দেখাই, এই যে আমরা দেখি আমাদের যে পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর এই যেটাকে আমরা শিরদাঁড়া বলি, ঠিক আছে? তাহলে এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হলো তোমার কশেরুকা বা তোমার হলো এই যে এগুলো এক একটা হলো ভার্টিব্রা, এগুলো এক একটা কি ভার্টিব্রা বা কশেরুকা, একটার সাথে একটা যুক্ত হয়ে আমাদের এইখানে মোট হলো 31টা আছে। কয়টা আছে? এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত 31টা আছে। তো এই সবটাকে এই যে যেমন এইভাবে একদম এই পর্যন্ত আছে। আচ্ছা, তো এটাকে বলা হয় মূলত ভার্টিব্রা। তো যেহেতু এই শ্রেণীর প্রাণীদের এই কশেরুকাগুলো আছে, এই জন্য এই পর্বের এই শ্রেণীর নাম হয়ে গেছে কি ভার্টিব্রাটা। তাহলে এটা একটা কর্ডাটা পর্বের। কেন কর্ডাটা পর্বের? তাদের নটকট ছিল, কিন্তু নটকট থাকার পরে এটার মধ্যে আবার নটকটটা রূপান্তরিত হয়ে কিসে রূপান্তরিত হয়ে গেল? কশেরুকাতে বা ভার্টিব্রাতে রূপান্তরিত হয়ে গেল, এই জন্য এটার নাম হয়ে গেল কি ভার্টিব্রাটা। ওকে, এবং এদের আরেকটা গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হলো এই শ্রেণীর এই অধিশ্রেণীর যারা আছে তাদের ক্ষেত্রে কি হয়, তাদের যে মস্তিষ্কটা আছে সেটা একটা ক্রেনিয়াম, এই যে আমাদের মাথার খুলির ভিতরে মজক না থাকে, অর্থাৎ ক্রেনিয়ামে দ্বারা আবৃত থাকে। ক্রেনিয়াম দ্বারা কি থাকে? আবৃত থাকে। ক্রেনিয়াম মাথার খুলি যেটাকে আমরা ক্রেনিয়াম বলি, এর ভিতরে মস্তিষ্ক অবস্থান করে। এই জন্য এই উপপর্বের আরেকটা নাম হলো ক্রেনিয়াটা। তাহলে তোমাদেরকে যদি বলা হয় ভার্টিব্রাটার আরেক নাম কি? ক্রেনিয়াটা। ভার্টিব্রাটার আরেক নাম কি? কারণ ভার্টিব্রাটা উপপর্বতে যারাই আছে সবারই ক্ষেত্রে কি আছে? সবারই ক্রেনিয়াম আছে। তুমি যদি চিন্তা করো আমাদের মগজের কথা চিন্তা করো, তুমি আমাদের কথা বাদে দিলা, মাছের কথা চিন্তা করো, মাছের তো একটা মাথার খুলির মতন একটা অংশ আছে, এর মধ্যে মজকটা থাকতেছে। তুমি যদি চিন্তা করো, তুমি যে কোনো প্রাণীর কথা চিন্তা করছো, পাখির কথা চিন্তা করো, তুমি সাপের কথা চিন্তা করো, সব অর্থাৎ ভার্টিব্রাটা যারা আছে সবারই ক্ষেত্রে মস্তিষ্কটা সুগঠিত হওয়া শুরু করছে। হ্যাঁ, এই জন্য তাদের মাথার কি আছে? খোলস আছে। আমরা গত ক্লাসে যখন পড়ালাম সেখানে দেখলাম যে মাথা ওরকম সুগঠিত না। হ্যাঁ, তবে এটা হলো মাথা সুগঠিত। তাহলে আসো এই ভার্টিব্রার কি কি বৈশিষ্ট্য আছে একটা একটা করে আসি আমরা। 1 নাম্বার, নটকট থাকবে অস্থিময় বা তরুণাস্থিময়, অর্থাৎ এই যে পিছনে যে মেরুদণ্ডটা এটা হয় অস্থি দ্বারা তৈরি, নাহলে তরুণাস্থি দ্বারা তৈরি। ও অস্থি হলো দৃঢ় আর তরুণাস্থি হলো কি নমনীয়। যেমন তরুণাস্থি আছে একটা, যেমন হাঙ্গর, ওর হলো পুরোটাই তরুণাস্থি দ্বারা তৈরি, ওর হলো কি পুরোটাই হলো তরুণাস্থি দ্বারা তৈরি। আমাদের আবার কি অস্থিও আছে তরুণাস্থিও আছে আমাদের বডিতে। পৃষ্ঠীয় ফাফা মস্তিষ্ক এবং স্নায়ুরজ্জ মস্তিষ্ক এবং সুষমাকাণ্ড গঠন করে। তাহলে আমরা তোমাদেরকে সেটা গতকালকেও দেখালাম, যারাই তোমার হলো ভার্টিব্রাটা তাদের ক্ষেত্রে কি থাকে? পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর, হ্যাঁ এই বরাবর তোমার কি থাকতেছে? তোমার সুষমাকাণ্ড থাকতেছে। এই যে এখানে তুমি যদি চিন্তা করো, এই যে এটার মাঝখান দিয়ে তোমার নার্ভটা আসবে, এটার মাঝখান দিয়ে কি আসবে? নার্ভ। এই যে আমাদের ব্রেন মনে করো সাপোজ এখান থেকে নার্ভটা এই মেরুদণ্ডের মধ্য দিয়ে আসলো, মাঝখানে একটা ক্যানেল আছে, নদীর মতন একটা খালের মতন জিনিস, এটার নাম হলো ভার্টিব্রাল ক্যানেল। এটার নাম কি? ক্যানেল। এই ক্যানেল দিয়ে নার্ভটা নেমে আসে। তাহলে এটাই বললো পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর ফাঁপা, এখানে একটা স্নায়ুরজ্জ থাকবে। আচ্ছা ওকে, তারপরে তুমি যদি আসো অস্থিময় অথবা তরুণাস্থিময় কশেরুকা, দেখো তাহলে এই যে মাঝখান দিয়ে নার্ভটা নামলো, এটাকে ঘিরে রাখছে কি?
কশেরুকাগুলো ঘিরে রাখছে না, দেখলা না? এটাই তো বললো যে অস্থিময় এবং তরুণাস্থিময় কশেরুকা সুষমাকাণ্ডকে কি করে রাখে। তাহলে তুমি দেখো, এই যে আমি ডানে গেলাম, বামে গেলাম, সামনে গেলাম, আমার নার্ভের মধ্যে কিন্তু কি হচ্ছে না, চাপ খাচ্ছে না। অনেকের ক্ষেত্রে এই মাজার হাড় নাকি কি হয়ে যায়, বাঁকা হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, তখন তাদের কিন্তু হাত পা যারা মানে পা যারা করে পা অবশ হয়ে যায়, অনেক বৃদ্ধ মহিলা বা 40 বছর যারা ওভার ওয়েট, তাদের একটা রোগ হয়, নাম হলো পিএলআইডি। অর্থাৎ তাদের এই যে ভার্টিব্রা আছে না, এক জায়গা থেকে একটু সরে যায়, সরে গেলে তখন সেটা কার উপরে চাপ দেয়, নার্ভের উপর চাপ দেয়। বুঝতে পারছো? তোমাদের যদি দেখাই, এই চিত্রটার দিকে তাকাও, তাইলে ক্লিয়ারলি তোমরা একটু দেখার ট্রাই করো। এই দেখো, এই বরাবর নামতেছে, নার্ভ নামতেছে নামতেছে। এখানে একটা কশেরুকা দেখাইছিলাম, কয়টা? এখানে দুইটা কশেরুকা, এই একটা কশেরুকা, এই আর একটা কশেরুকা, মাঝখানে একটা ডিস্ক আছে, নাম হলো ইন্টারভার্টিব্রাল ডিস্ক, আন্তঃকশেরুকার চাকতি। কথাকে আমি বুঝাতে পারছি? কশেরুকা কি জিনিস সেটা বুঝতেছো? নটকটটা রূপান্তরিত হইয়া কশেরুকা তৈরি করলো। এরকম একটা পর একটা কশেরুকা যুক্ত হয়ে আমাদের কি তৈরি করলো? মেরুদণ্ড তৈরি করলো, বা আমাদের যে স্পাইন তৈরি করলো। এখন বলছিলাম প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যখন কশেরুকা যুক্ত হয়, মাঝখানে একটা ক্যানেল থাকে। মাঝখানে একটা কি থাকে? এই ক্যানেলের চারপাশে বাউন্ডারি করা থাকে, অর্থাৎ ক্যানেলের মধ্যে দিয়ে নার্ভটা যাবে, নার্ভটা সুগঠিত থাকে, কারণ এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। এখন দেখো, এই রোগীটার ক্ষেত্রে কি হয়েছে, তার ডিস্ক থাকার কথা এই পর্যন্ত না, এই পর্যন্ত থাকার কথা কিনা রে, কিন্তু এখন দেখা যাচ্ছে কি এই পর্যন্ত চলে আসছে কিনা। তাহলে নার্ভটার উপরে কি, নার্ভটা কি সোজা আছে না, নার্ভটা বেঁকে গেছে। তার মানে কি নার্ভের উপর চাপ দিয়ে রাখলেন, এদিক দিয়ে কি সিগন্যাল যাইতে পারবে? তাহলে তার কমপ্লেন কি থাকবে? পা নাড়াতে পারতেছে না, কারণ কি পায়ের মধ্যে সিগন্যাল যাচ্ছে না, কোমর ব্যথা করতেছে। বুঝছো কিনা? বলো তো পায়ের সমস্যা, তাকে এমআরআই করতে দিলে কোমরের কথা কি বুঝতে পারছো? কোথায় সমস্যা? পায়ের পাতা ঝিমঝিম করতেছে, পায়ের পাতায় কোনো বোধ নাই। তার কারণ কি? কারণ পায়ের পাতাতে যে নার্ভে সিগন্যাল পাঠাবে, সেটাই তো তোমার উপরে কি হয়ে আছে। আচ্ছা, আমার এটা পড়ানোর উদ্দেশ্য না, পড়ানোর উদ্দেশ্য হলো তোমরা কি তাইলে বুঝতে পারছো যে স্পাইনাল যে কর্ডটা থাকে সেটা কি দ্বারা সুরক্ষিত থাকে? কশেরুকা দ্বারা কি থাকে? সুরক্ষিত থাকে। আমি এটাই তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি, বুঝতে পারছি? ওকে, এই দেখো না, একটা ব্যথার ইয়ে দেওয়া আছে। হ্যাঁ, এখানে সুন্দর করে তুমি যদি নার্ভের কথাটা যদি দেখো, এই দেখো কিভাবে নার্ভগুলো আসতেছে। এখানে এই চিত্রটা আরো খুব সুন্দর করে দেখাচ্ছে। এখানে তুমি আরো এই চিত্র না, এই চিত্রে দেখো, দেখছো এবার এইটা থেকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে ভালো করে। দেখছো নার্ভের ঘুরছে, নার্ভটা কি আসতেছে, দেখছো মাঝখান দিয়ে আসলো, কিন্তু এই জায়গাতে আসার পরে কি হয়ে গেল দেখা যাচ্ছে, এইটুকু কি হয়ে গেল, প্রলাপস হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, ওকে। ত্বক, ত্বক বা ইনট্রুগমেন্ট দিয়ে দেহ আবৃত থাকে। তাহলে আমাদের কাছে কি আছে? ত্বক আছে। মাছের ক্ষেত্রে কি আছে? ত্বক আছে। অর্থাৎ যারা ভার্টিব্রা তাদের ক্ষেত্রে কি থাকবে? ত্বক দ্বারা আবৃত থাকবে। এবং ত্বক থেকে বিভিন্ন গ্রন্থি তৈরি হবে। যেমন কি কি গ্রন্থি আছে আমাদের ত্বক থেকে একটু খেয়াল করো, দুই একটা গ্রন্থির নাম বলো ত্বকের মধ্যে আছে। যেমন গর্মগ্রন্থি, ঘাম ঝরে না আমাদের, সুইট গ্ল্যান্ড, ঠিক আছে, সিবিসিয়াস গ্ল্যান্ড, এরকম বিভিন্ন রকমের কি আছে, গ্ল্যান্ড আছে। তো ত্বক থেকে উদ্ভূত। তারপর আঁশ, যেমন পাখি হলে তার কি থাকে, তারপরে মাছের কাছে কি থাকবে, নখ, নখ, তারপরে হলো শিং, লোম। নখর মানে হলো নখের মতো লম্বা লম্বা যেগুলো থাকে, নখর, নখর যুক্ত আঙ্গুল। আরে মুরগির নখ কি আমাদের মতো নখ? এগুলো একটু লম্বা লম্বা, পাখির নখগুলো একটু লম্বা লম্বা থাকে না, ওগুলোকে নখর যুক্ত বলা হয়। আমি তো এটা বুঝাতে চাচ্ছিলাম, বুঝতে পারছো? তার মানে যারা ভার্টিব্রা তাদের ক্ষেত্রে কি থাকবে, ত্বক থাকবে, এবং ত্বক থেকে বিভিন্ন রকমের উপাঙ্গ তৈরি হবে, এগুলো হলো ত্বক থেকে তৈরি হয়, এই জন্য ত্বকের উদ্ভূত বলা হয়, অর্থাৎ ত্বক থেকে তৈরি হবে। পৌষ্টিকতন্ত্র সম্পন্ন। তাহলে ভার্টিব্রাটা উপপর্বের একটা বৈশিষ্ট্য কি, পৌষ্টিকতন্ত্র কি থাকবে? পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ বলতে তুমি কি বুঝলা? অর্থাৎ এদের মুখ আছে, ওদের ক্ষুদ্রান্ত আছে, পাকস্থলী, বৃহদান্ত্র, পায়ু ও সব আছে, মানে সুগঠিত সিস্টেম, খাবার পরিপাক, খাবার শোষণ, এভরিথিং তাদের সম্পূর্ণ হবে। আচ্ছা, এটা কি মানুষের কথা বলতেছি নাকি সাপের কথা বলতেছি না পাখির কথা বলতেছি? সবার কথাই বলতেছি, এটাই শুনতে চাচ্ছি। তার মানে আমরা এখন ভার্টিব্রাটা পড়াচ্ছি, এটা বললেই তোমার মাথায় কি চলে আসবে? পাখি, হাঁস, মুরগি, গরু, ছাগল, মানুষ, মাছ, সবার কথাই চিন্তা করবা।
পেশিময় পৌষ্টিক নালী, আমাদের যে পৌষ্টিক নালীটা, এটা কি হাড্ডি দ্বারা বানানো নাকি পেশি দ্বারা বানানো? পেশি দ্বারা বানানোতে সুবিধা কি বলতো? নড়া করা যায়, অর্থাৎ পেশিগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে খাবারটাকে কিন্তু মুখ থেকে ঠেলতে ঠেলতে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র হইয়া তুমি কোথায় পাঠাই দিচ্ছ? দেহের বাইরে পাঠাই দিচ্ছ। যকৃৎ থাকে অগ্নাশয় নিয়ে গঠিত। আমাদের কি লিভার আছে না? আমাদের কি অগ্নাশয় আছে না? আছে। গলবিলের উভয় পাশে, গলার মধ্যে উভয় পাশে 5 থেকে 15 জোড়া ফুলকা রন্ধ্র থাকে। আমাদের তো থাকে না। আমাদের ফুলকাটা নাই, তার পরিবর্তে উন্নত ফুসফুস আছে। কি আছে? কেবলমাত্র ভ্রূণদশা অনেকের ক্ষেত্রে থাকে, তবে আমরা যারা, তাদের ক্ষেত্রে কি হয়ে যায়? ফুসফুস হয়ে যায়। চলন অঙ্গ হিসাবে সাধারণত 2 জোড়া উপাঙ্গিক কঙ্কাল থাকে। কয় জোড়া? পাখির মধ্যে দেখো তুমি, 2টা পা আছে আর 2টা ডানা আছে, মানে ওদের 2 হাত ডানায় রূপান্তরিত হয়ে গেছে। আবার গরু ছাগলের ক্ষেত্রে দেখো 2 হাত 2 পা আছে, সামনের 2টাই হলো তার হাতের, ঠিক আছে? তারা যখন দাঁড়ায় দেখবে তো 2 হাত উপর দিকে দিয়ে দেয়, উঠে যায় না? আবার আমাদের ক্ষেত্রে 2 হাত 2 পা আছে, অর্থাৎ 2 জোড়া উপাঙ্গিক কঙ্কাল আছে, বুঝছো? 2 জোড়া। রক্ত সংবহন তন্ত্র বদ্ধ ধরনের পেশি বহুল হৃৎপিণ্ড, অর্থাৎ আমাদের রক্ত সংবহন যে সিস্টেমের যে কেন্দ্র, হার্ট কি হাড্ডি দ্বারা বানানো নাকি পেশি দ্বারা তৈরি? কারণ পেশি মানে হলো সংকোচন প্রসারণ হতে পারবে। হার্ট বিট করতেছে, সংকোচন প্রসারণ করতেছে না। এখন এটা কোন প্রকৃতির? বদ্ধ প্রকৃতির, অর্থাৎ আমাদের রক্ত শিরে এবং ধমনী দিয়ে প্রবাহিত হয়। কি দিয়ে প্রবাহিত হয়? যাদের রক্ত শিরা এবং ধমনী দিয়ে প্রবাহিত হয় তাদেরকে আমরা কি বলছিলাম? বদ্ধ। উদাহরণ হিসেবে আমরা কর্ডাটার সাথে আরেকটাকে কথা বলছিলাম, কোনটা সেটা? অ্যানিলিডা। কথাকে বুঝতে পারছো? যাদের রক্ত শিরা এবং ধমনী দিয়ে যায় তাদেরকে বলা হয় কি? বদ্ধ ধরনের। আচ্ছা, এরপরে একটা কথা বলছে, আমরা আমাদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট একজন বলতো? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, সবাই আমরা জানি। হ্যাঁ, তোমার থাকে লেফট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। কিন্তু কারো কারো 2 প্রকোষ্ঠ, কারো কারো 3 প্রকোষ্ঠ, কারো কারো 4 প্রকোষ্ঠ। বুঝতে পারছো? যেমন যারা মাছের ক্ষেত্রে 2 প্রকোষ্ঠ, যারা তোমার উভয়চর ব্যাং তাদের ক্ষেত্রে 3 প্রকোষ্ঠ, যারা সরীসৃপ তাদের ক্ষেত্রে অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ, যারা পাখি তাদের ক্ষেত্রে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ। কি সুন্দর না? যারা মাছ তাদের কয় প্রকোষ্ঠ? তার থেকে একটু উন্নত যারা উভয়চর তাদের 3 প্রকোষ্ঠ হার্ট, মানে তাদের 2টা অ্যাট্রিয়াম আছে, একটা ভেন্ট্রিকল আছে। আর যাদের মাছ, আচ্ছা মাছের ক্ষেত্রে কি থাকে বলো তো? হার্টের কথা বলো। 2 প্রকোষ্ঠ মানে কি আছে? একটা অ্যাট্রিয়াম, একটা ভেন্ট্রিকল। মাছের ক্ষেত্রে তাহলে কি আছে? একটা ভেন্ট্রিকল। আর যারা উভয়চর ব্যাং তাদের ক্ষেত্রে কি থাকবে? 2টা অ্যাট্রিয়াম, একটা ভেন্ট্রিকল। আর যারা সরীসৃপ তাদের 2টা অ্যাট্রিয়াম, 2টা ভেন্ট্রিকল থাকবে, তবে অসম্পূর্ণ, মানে পুরোপুরি সুগঠিত হয় নাই। যারা পাখি আর যারা মানুষ সম্পূর্ণ প্রকোষ্ঠ। ঠিক আছে? এই জন্য আমাদের, তোমরা দেখবা খাসি জবা করার পরে বা গরু জবা করার পর তাদের হার্ট দেখবো পুরো মানুষের হার্টের মতন, সব অঙ্গ মানুষের মতো। তারপরে আসো, এবং তারপরে রক্ত নালী আছে, হিমোগ্লোবিন যুক্ত রক্ত নিয়ে গঠিত। তাহলে আমাদের ভার্টিব্রাটা তাদের ক্ষেত্রে কি থাকবে? হিমোগ্লোবিন থাকবে রক্তে। মস্তিষ্ক কয় খণ্ড বিশিষ্ট? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চ থাকবে। 10 থেকে 12 জোড়া করটিক স্নায়ু থাকবে। কয় জোড়া? যেমন মাছের হলো 10 জোড়া, ব্যাঙের হলো 11 জোড়া, আর আমাদের হলো 12 জোড়া। করটিক স্নায়ু বলার কারণ কি? নার্ভগুলো করটিক থেকে বের হয়, এই জায়গা থেকে নার্ভগুলো বের হয়, এই জন্য নাম কি? এই নার্ভগুলোই তো একটু আগে দেখলাম না, ভার্টিব্রাল যে ক্যানেল, এই ক্যানেল দিয়ে নিচে দিকে নামলো। ওকে, এরপরে মেসোডার্ম থেকে উদ্ভূত বৃক্ক, প্রধান রেচনাঙ্গ। আমাদের কি মালপিজিয়ান নালিকা? আমাদের কি শিকা কোষ? আমাদের কি নেফ্রেডিয়া? নাকি আমাদের রেচনাঙ্গের নাম কি রে? বৃক্ক বা কিডনি। আমাদের রেচনাঙ্গের নাম কি? আমরা আগে যে পড়াই আসলাম সেখানে কি পড়ছি? কারো কারো শিকা কোষ, কারো কারো ক্ষেত্রে নেফ্রেডিয়া, কারো ক্ষেত্রে মালপিজিয়ান নালিকা। পড়ছো না? আমাদের হলো কি? কিডনি, সুগঠিত কিডনি আছে আমাদের ক্ষেত্রে। কি থাকবে? কিডনি থাকবে। হ্যাঁ, বৃক্ক। এটিদের পানি এবং আয়নের সাম্যতা রক্ষা করে বা অসমো রেগুলেশন করে। কি করে? পানি এবং আয়নের সাম্যতা রক্ষা করে। হ্যাঁ বলো, অসমো রেগুলেশন। হ্যাঁ বলো, পানির সমতা রক্ষা এবং আয়নের সমতা রক্ষা করে। হ্যাঁ, বিভিন্ন আয়ন, লবণ। এখন তোমার কোশ্চেনটা কি? লবণ শনাক্ত ইয়া করে কিভাবে?
অসমো রেগুলেশন করে কিভাবে? কথা খেয়াল করো, তার একটা কোশ্চেন, সে বললো অসমো রেগুলেশন করে কিভাবে। এটা কি বুঝতে পারছো তোমরা কোশ্চেনটা? যে পানি সমতা রক্ষা করে সেটা বুঝছো, কেমনে বুঝছো সেটা? পানি কেমনে সমতা রক্ষা করে বলো? এই দেখো কথাটা, বাংলা কথার উত্তর দাও রে ভাই, না বুঝলে তো আমি বুঝাবো, সমস্যা নাই। কিডনি পানি সমতা রক্ষা করে কিভাবে দেখি, উত্তর দাও। বাকিগুলো বের করে দাও, কথা সুন্দর। তুমি সকালে গেছো ঈদের শপিং করতে মার্কেটে, বসুন্ধরাতে ঢুকলা, সারাদিনই তোমার দেখবে একবারও প্রস্রাব করার কথা মনেই থাকবে না তোমার। সকালে তুমি ঢুকছো শপিং মলে, বিকেলে আসার পরে যখন প্রস্রাব করতে যাবা সন্ধ্যার পরে, দেখবে তো গাঢ় হলুদ বর্ণের প্রস্রাব হচ্ছে। তার কারণ কি? কারণ বডি বুঝে যে এখন সে পানিও খাচ্ছে না, সে প্রস্রাবও যাচ্ছে না, তার পানি বের করার তুলনায় সে তো পানি খাচ্ছে না, পানি যা একদম না পারতে যেগুলো ময়লা শুধু ওগুলা বাদে বাকি সব পানি শোষণ করে নিয়ে আসতেছে। আবার তুমি একটু পরে কি করলা, তুমি একটু পরে ওই যে রমজানের রোজা রাখার সময় আমরা একটু পরে আজান দিয়ে দিব, ফজরের আজান, তাড়াতাড়ি করে শুধু পানি খাইতেছো, 3 গ্লাস 4 গ্লাস খাইছে, খাই এবার তুমি শুইতে গেছো, 10 মিনিট পরে একবার যাও, 15 মিনিট পরে একবার যাও, যতক্ষণ না ঘুম আসে। যদি ঘুম আসে তাহলে হিসাব, ঘুম আসলে দেখবে 7টার দিকে ঘুম ভেঙে যাবে, ব্ল্যাডার মনে ফেটে যাবে, প্রস্রাব থলি এরকম একটা অবস্থা হয়ে যাবে, কারণ তুমি 3 4 গ্লাস 5 গ্লাস খাইছো। তুমি দেখবা একটু পরে তোমার কিন্তু আলটিমেটলি যা খাইতে সবই বের হয়ে যাবে, কারণ বডি সে জানে যতটুক দরকার সেটুকু রাখবে। তুমি 10 গ্লাস খাইলো, ওই বাকিটুকু সব একদম ক্লিয়ার পানি বের হবে। অনেক জায়গায় বুঝাইতে পারছে, একদম দেখবা পরিষ্কার, কোনো ঝামেলা নাই। তাইলে পানি সমতা রক্ষা করছে কি? কিডনি। কয় জায়গায় বুঝাতে পারছে? পানি বেশি খাইলেও কোনো লাভ নাই, আবার কম খাইলে তখন কিডনির উপর চাপ পড়ে যায়, বুঝছো? এবার আসি লবণের ভারসাম্য রক্ষা করে কেমনে। আমাদের বডিতে আমরা কি হিসাব করে লবণ খাইতেছি? বিভিন্ন খাবার খাইতেছি না, মাংসের মধ্যে পটাশিয়াম আয়ন থাকে, বিভিন্ন খাবারের মধ্যে বলে না পটাশিয়াম সমৃদ্ধ, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। আমাদের বডিতে সবগুলো আয়নের সমতা রক্ষা করা দরকার, যদি বেশি কম হয় তো সমস্যা হয়ে যাবে। যেমন পটাশিয়াম আয়ন, পটাশিয়াম আয়নের পরিমাণ যদি বডিতে বেড়ে যায়, পটাশিয়াম হলো হার্ট বিট বন্ধ করে দিবে, হৃদক্রিয়া বন্ধ করে দিবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে। এখন কার হলো কিডনিতে সমস্যা, কি হইতে তার কিডনিতে সমস্যা, তার কিডনিতে মধ্যে পাথর জমছে, প্রস্রাব বেরোতে পারতেছে না, তখন কিডনির উপরে চাপ বেড়ে এবং পটাশিয়াম যেহেতু বেরোতে পারতেছে না, বডিতে পটাশিয়াম বেড়ে যায়, আলটিমেটলি তোমার কি করে দিবে, কিডনি হার্টকে নষ্ট করে দিবে। এই জন্য আমরা কি বলি, কিডনি ফেলিওর হইলে মানুষ মারা যায় কেন? তার কারণে তার আয়নের ভারসাম্য রক্ষা হয় না। পরে তাকে কোথায় নিয়ে যাইতে হয়, ডায়ালাইসিস করাইতে হয়, কিডনি ডায়ালাইসিস করার মাধ্যমে এই ময়লাগুলোকে বের করতে হয়। বুঝতে পারছি? এছাড়াও আরো কাহিনী আছে, কারো শরীরে যদি সোডিয়ামের পরিমাণ কমে যায়, এই কিডনি কি করে সোডিয়ামটাকে শোষণ করে নিয়ে আসে। এই বডিতে সোডিয়াম কম আছে, কেন সোডিয়াম কম? সাপোজ কেউ মনে করো কি হলো, তার হলো ডায়রিয়া হইলো, কারো হলো বমি হচ্ছে, তাহলে কি হচ্ছে, তার বেশি বেশি পানি লস হচ্ছে, তার বেশি বেশি সোডিয়াম লস হচ্ছে, তখন কিডনি কি করবে, সোডিয়ামটাকে কি করবে, শোষণ করবে। হ্যাঁ, এগুলোর মেকানিজম আছে, বিশাল মেকানিজম, তোমাদেরকে রক্ত অধ্যায় পড়ানো হবে। ওকে, তাহলে আপাতত শুধু মনে রাখো যে ভূমিকা রাখে কেমনে করে, কোথায় পড়াবো, রক্ত অধ্যায় পড়াবো। ওকে, তাহলে আমি তো এখন আসি আমরা এই যে মেরুদণ্ডী যারা, এদের ক্ষেত্রে আবার 2 রকমের আছে, এদেরকে আবার আমরা 2টা অধি শ্রেণীতে বিভক্ত করলাম। তাহলে দেখো কর্ডাটা পর্ব, সেটার একটা উপপর্বের নাম হলো ভার্টিব্রাটা। সে ভার্টিব্রাটার আবার 2টা অধি শ্রেণী আছে। কয়টা অধি শ্রেণী? একটার নাম হলো সাইক্লোস্টোমাটা, একটা নাম হলো নেতাস্টোমাটা। জির উচ্চারণ হবে না, জির উচ্চারণ হবে না, নেতাস্টোমাটা, জির উচ্চারণ হবে না। হ্যাঁ, সাইক্লোস্টোমাটা, নেতাস্টোমাটা, এই 2টাই কার আন্ডারে আছে? কিন্তু পার্থক্য হলো নেতাস্টোমাটার হলো চোয়াল আছে, কি আছে? চোয়াল আছে, জড়ুপাঙ্গ আছে, 2 হাত 2 পা আছে। কিন্তু যারা সাইক্লোস্টোমাটা, তাদের প্রকৃত চোয়াল, জড়ুপাঙ্গ নাই। জড়ুপাঙ্গ মানে কি, 2 হাত 2 পা এগুলা নাই। চোয়াল হলে এই যে আমাদের ম্যাক্সিলা, এই যে হাড্ডিটার নাম হলো কি ম্যাক্সিলা, এগুলা নাই। তাহলে আসো আমরা প্রথমে এসে সাইক্লোস্টোমাটা সম্পর্কে পড়ি। তাহলে সাইক্লো মানে হলো কি, সাইকেল মানে কি, সাইক্লিক মানে হলো গোলাকার, ঠিক আছে, গোলাকার। হ্যাঁ, আর স্ট্রোমা এটা মানে হলো মুখ। তাহলে সাইক্লোস্টোমাটা মানে কি, বৃত্তাকার। তাহলে যার মনে করো চোয়াল মল নাই, গোলালুর মতন হয়ে গেছে না, কথা কি বুঝতে পারছো? মুখ মনে করে কি হয়ে গেছে, চুপসে আছে। তো সাইক্লোস্টোমাটার মুখটা থাকে এরকম গোল থাকবে। আচ্ছা, তাহলে গোলাকার মুখ বিশিষ্ট। ওকে, তাহলে প্রকৃত চোয়াল এবং জড়োপাঙ্গবিহীন, মুখটা থাকবে তাহলে কেমন, আর দাঁতগুলো থাকবে ক্যারাটিনময়, মানে কাটা কাটা ক্যারাটিনময়, বুঝছো, বেশি সুদৃঢ় না। আচ্ছা, পরিণত প্রাণীতে মেরুদণ্ড অনুপস্থিত। আয় হায় রে, শুনেন, এরা কোথায় কার আন্ডারে আছে? ভার্টিব্রাটা। তো ভার্টিব্রাটাতে কি হয়,
নটকটটা মেরুদণ্ড দ্বারা রূপান্তরিত হয়েছে। এখন আমরা যাকে পড়াচ্ছি সাইক্লোস্টোমাটা, এটা হলো ভার্টিব্রাটার একদম শুরুর পর্ব, মানে শুরুতে কেবল শুরু হচ্ছে। ওদের নটকট থেকে মেরুদণ্ড হয়ে যায় একদম ফিটফাট হয়ে যাবে এমন না, এরা মাত্র শুরু। ওরা হলো একদম ভার্টিব্রাটার মধ্যে নিম্ন শ্রেণীর। ওদের মেরুদণ্ড হওয়ার পরে বেশি দিন টিকাইতে পারে নাই, আবার এগুলো বিলুপ্ত হয়ে যায়। কি হয়ে যায়? ক্ষয়িষ্ণু। এটার উদাহরণ কি? এই যে মিক্সিনি এবং প্যাট্রোমাইজেন্টিডা, দুইটা শ্রেণী আছে। শোনো, এই যে চোয়ালবিহীন এদেরকে আবার দুইটা শ্রেণীতে বিভক্ত করছে। কথা বুঝো, সে কর্ডাটাকে আমরা আবার করছি তিনটা, তার মধ্যে ভার্টিব্রা সেটাকে আবার করছে দুইটা, সেটার মধ্যে সাইক্লোস্টোমাটাকে আবার করছে কয়টা? আবার দুইটা। শাখাটা বুঝতে পারছো ঘটনা? তাইলে সাইক্লোস্টোমাটাকে আমরা আবার কয়টা শ্রেণীতে বিভক্ত করলাম? একটা হলো মিক্সিনি, একটা নাম কি বা মিক্সিনি বলতে পারো, আর একটা নাম হলো প্যাট্রোমাইজেন্টিডা। প্যাট্রোমাইজেন্টিডা এবার মনে রাখতে পারো, সমস্যা নাই। তাহলে আমরা আসি মিক্সিনিতে আসি, ঠিক আছে? তাহলে মিক্সা বা স্লাইম বা পিচ্ছিল আবরণযুক্ত, পিচ্ছিল আছে না, বাইন মাছ দেখছো, বাইন মাছ। তারপর তোমরা কালো আর বিভিন্ন আরো কিছু মাছ আছে, এগুলো ধরতে গেলে এগুলো পিচ্ছিল হয়ে চলে যায়, আছে না? বাইন মাছের কোনো এরকম চোয়াল আছে নাকি? ওগুলো মুখটা দেখছো, বাইন মাছের মুখটা চিকন না? বলো না কি এরকম বাইন মাছের মতো বসে আছে, কি কারণে বলো না? মুখ গোল করে। আচ্ছা আচ্ছা, এদেরকে হ্যাগফিশ নামে পরিচিত। এরা কি নামে পরিচিত? হ্যাগফিশ নামে পরিচিত। ঠিক আছে, এই দেখো মুখটার অবস্থা দেখো, মুখের অবস্থা দেখছো, গোল গোল, স্লাইম বলা হয়, স্লাইমিল। হ্যাঁ, প্রত্যেকটা মুখ কি দেখছো, মুখ হলো গোল। আচ্ছা, এ কথা নাই, তাইলে কথা নাই, আমার সাথে কথা বলো প্লিজ। তাইলে মিক্সিনি এদেরকে কি নামে ডাকা হয়? তাহলে দেখো কত এমসিকিউ। আমরা কিন্তু গত ক্লাসে পড়ে আসলাম, সাগর পোয়ারা বলা হয় কাদেরকে, বললাম না? ইউরোকটাটাদেরকে সাগর পোয়ারা বলা হয়। আচ্ছা, তারপরে আসে হ্যাগফিশ বলা হয়। এরা স্বাধীনজীবী, প্রধানত অ্যানেলিড বলতে পারে কি বলতে, ওই অ্যানেলিডা পর্ব কেঁচো আছে না, কেঁচো টাইপের আর কি, কেঁচোর দেখতে মতন, দেখছো না? আচ্ছা, এই জন্য বলছে এরকম আর কি। অ্যানেলিড মানে কি? অ্যানেলিড ক্যাটাগরি মানে মতো। মলাস্কা এবং ক্রাস্টেশিয়ান আর্থ্রোপোডা, অর্থাৎ মলাস্কা পর্বে যারা এবং আর্থ্রোপোডা পর্বে যারা, ওদেরকে তারা খেয়ে বেঁচে থাকে। দেখতে কোন মাছের মতন? বাইন মাছের মতন দেখতে। এবং এদেরকে স্লাইম ইল বলা হয়। কি বলা হয়? স্লাইম ইল। কি বলা হয়? তাইলে এদেরকে হ্যাগফিশ বলা হয়, এদেরকে স্লাইম ইল বলা হয়। আচ্ছা, স্লাইম ইল মানে হলো এই যে তোমার ইল মানে কি, তোমাদেরকে দেখাই। ইল মানে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ইল ফিশ, এই দেখছো কিনা তোমরা, এই ফিশ গুলোকে বলা হবে ইল ফিশ, ঠিক আছে? এটাকে বাংলা করলে কি হয়, দাঁড়াও। অনেক সময় ইল হলো লম্বাটা আমার, যার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। আচ্ছা, ঠিক, হ্যাঁ ঠিক আছে। এটাকে কই শোনো, এরা তো স্লাইম ইল নামেও পরিচিত, মানে এরা তার ইল না, এদেরকে স্লাইম ইল নামেও ডাকা হয়। দেখতে ইলের মতো, আর যেহেতু মুখ নাই, কথা বল, মানে মুখটা মানে চোয়াল নাই, দেখতে গোলাকার, এই জন্য এটাকে কি বলা হয়েছে? স্লাইম বলা হয়, ঠিক আছে? এই দেখো না, মিক্সা অর্থই মানে কি? স্লাইম। এবং হলো আরেকটা জিনিস, পিচ্ছিল, ঠিক আছে না, পিচ্ছিল, এই জন্য এটাকে আমরা কি বলতে পারি? স্লাইমিল বলতে পারি। আছে আছে, শোল মাছের চোয়াল আছে। বর্তমানে 70 প্রজাতির হ্যাগফিশ আছে। এই এত কথা দরকার নাই। মিক্সিনি কার আন্ডারে আছে? সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটার কি কি বৈশিষ্ট্য বলো? প্রকৃত জৌড়োপাঙ্গ নাই, চোয়ালবিহীন, গোলাকার মুখ বিশিষ্ট, মেরুদণ্ড ক্ষয়িষ্ণু অথবা মেরুদণ্ড নাই, তারপরে কি নলাকার। আচ্ছা, তো সাইক্লোস্টোমাটাকে আমরা আবার কয় ভাগে বিভক্ত করছি? মিক্সিনিকে আমরা কি নামে রাখবো? হ্যাগফিশ। মিক্সিনি আরেক নাম কি? এটা আরেক হ্যাগফিশ আছে কয় রকমের? ওকে, এবার আসে তার বৈশিষ্ট্যতে আসি। এই দেখো, তাকাও,
দেহ আইসবিহীন, এরকম আমরা যেমন মাছের আইস ছড়াই না, শিং মাছের কি এরকম আইস আছে? বাইন মাছের আইস আছে? পিচ্ছিল গ্রন্থিযুক্ত ত্বকে আবৃত, মানে এগুলার পিচ্ছিল থাকে আবরণটা। পৃষ্ঠীয় পাখনাবিহীন, দেখাতে এদের কোনো পাখনা আছে নাকি? পিঠের মধ্যে কোনো পাখনা আছে? কাতল মাছ, রুই মাছে যেমন পাখনা আছে, পৃষ্ঠীয় পাখনা। কোন পাখনার কথা বলছে? পাখনা আবার কয়েক রকমের আছে, বক্ষ পাখনা, পৃষ্ঠ পাখনা, পুচ্ছ পাখনা। সেটা বলতেছি, এখানে কোনটার কথা বলছে রে? পাখনা তো আমি বলতেছি, কথাটা বুঝাচ্ছি। পাখনা অনেক রকমের, একটা হলো বক্ষ, বক্ষ দেশে থাকে, একটা হলো পুচ্ছ পাখনা, এই যে শেষের দিকে যে পাখনা, এটাকে বলা পুচ্ছ পাখনা। তারা তো বলা নাই যে পাখনাই নাই, তারা বলছে পৃষ্ঠীয়, পিঠেরটা নাই, পৃষ্ঠীয়টা নাই, এটা তো উদরের পাখনা। এটাকে আমরা শ্রোণী পাখনা বলি। এটাকে নাম কি? শ্রোণী পাখনা, শ্রোণী। তাদের কোন পাখনা নাই? পৃষ্ঠীয়টা নাই, মানে এই পৃষ্ঠীয়টা নাই। ওদের শ্রোণীও আছে, পুচ্ছও আছে, পুচ্ছ। এই যে পিছনটার নাম কি? পুচ্ছ, পুচ্ছ বা ল্যান্স। বুঝতে পারছি? আচ্ছা, মুখ প্রান্তে অবস্থান করে। মুখ কোন জায়গায় আছে? প্রান্তে। এমন এখানে দেখো দাঁড়ির মতন কিছু দেখা যাচ্ছে না? কর্ষিকা দেখা যাচ্ছে, এই দেখো দেখা যাচ্ছে। বোয়াল মাছের থাকে না, লম্বা লম্বা থাকে না, বলা দাঁড়িয়ে আছে, এগুলোর নাম হলো কর্ষিকা। এগুলোর নাম কি? ওই যে আমরা নিডেরিয়া পর্বের মধ্যে পড়ছিলাম, কর্ষিকা চিকন চিকন সুতার মতো। তারা কয় জোড়া কর্ষিকা আছে? 4 জোড়া কর্ষিকা আছে। বুঝতে পারছো? কর্ষিকা কি জিনিস? এই কর্ষিকা দিয়ে কি কাজ বলো, উন্মিতা বলো, কর্ষিকার কাজ কি? হ্যাঁ, এগুলা দিয়ে আসে খাদ্য গ্রহণ করা বা খাবার অনুভূতি গ্রহণ করে, এগুলা করে। হ্যাঁ, গলবিলের দুই পাশে মোট 5 থেকে 15 জোড়া ফুলকা থাকে। এই দেখেন এখানে ফুলকা রন্ধ্র 1 2 3 4 5, এরকম 5 থেকে 15 জোড়া পর্যন্ত থাকতে পারে ফুলকা রন্ধ্র, অর্থাৎ এখান দিয়ে পানি ঢুকবে। বুঝছো? ফুলকা রন্ধ্র। হ্যাগফিশের নাসিকাথলি মুখ বিবর উন্মুক্ত। খুব সুন্দর একটা কথা বলছে। এদের নাক মুখের ভিতরে, আমাদের নাকের ছিদ্র কি আলাদা না? ওদের মুখের ভিতরে নাকের ছিদ্র। নাসিকাথলি মুখ বিবরে উন্মুক্ত, নাকের গর্তটা, ছিদ্রটা মুখের ভিতর দিয়ে আছে, পানি বের হয়ে যাইতো। ও আচ্ছা, সে একটা কথা নিয়ে বলছে, শোনো। হে বল, এই তোমরা কথা বললে তো হবে না। সে একটা কোশ্চেন বলছে, বলো তো কোশ্চেনটা কি? আমাকে ইরানি বলো। এই জন্য কোশ্চেন না, আমার সাথে দেখা হয় তোমাদের একদিন, আমার সাথে যা আছে কথা বলে দাও, ওর সাথে সারাদিন কথা বলতে পারবা। সেটা বলতেছি। মাছ হলো মুখ দিয়ে পানি নিচ্ছে, নেওয়ার পর কানটা খুলে কান দিয়ে বের করে দিচ্ছে। কথা বলতো কান, বুঝাচ্ছি তোরে বাবা, এটা তো আমি এখনো বলি নেই। অ্যাজ ইউজুয়াল আমরা যে রুই মাছ, কাতল মাছ এগুলো দেখি না, তাহলে এরা পানি খাচ্ছে এরা মুখ দিয়ে। দেখো প্রথমে কান বন্ধ আছে, হা করছে, মুখ দিয়ে পানি ঢুকছে, ঢোকার পরে মুখ বন্ধ করবে, কান গা খুলবে, কান দিয়ে বের হবে। কান কন নিচে থাকে হলো ফুলকা, ফুলকা দিয়া তাদের কি হয়? ছাকন। ফুলকার মধ্যে তাদের ফুলকার মধ্যেই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময়টা হয়ে যায়। আমাদের যেমন লাংসে হয়, ওদের হয় কোন জায়গায়? ফুলকা। ফুলকাটা আছে কোথায়? কানের নিচে। আর ওদের ক্ষেত্রে ওদের মেকানিজম আলাদা। ওদের ক্ষেত্রে ঢুকে হলো এই যে জায়গাটা আছে না, ফুলকা রন্ধ্র। ওদের আর কানকো নাই। ওদের কি নাই? ওদের কানকো নাই। কথাটা খেয়াল করো, ওদের কি কানকো আছে? ওদের কানকো নাই। এদের জাস্ট ছিদ্রগুলো আছে, ছিদ্র দিয়ে ঢুকবে। আবার ওই ব্যাপন প্রক্রিয়ায় তোমার তোমার কি হয়? অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে পানি আবার ব্যাক হয়ে চলে আসবে। কি ব্যাপন প্রক্রিয়াটা কোন জায়গায় চলে বলো তো? কোন জায়গায় ঘটে? ব্যাপনটা কোথায়? হ্যাঁ, ফুলকার ভিতরে। মনে করো ফুলকা তো এরকম জালের মতন, বুঝো না? এইখানে ব্যাপন প্রক্রিয়াটা চলবে। কেমনে ব্যাপন হবে আমি তোমাদের যখন রুই মাছ পড়াবো তখন ভিডিও দেখাবো। আপাতত খেয়াল করো ভাই, মিক্সিনি ওদের কি থাকে? 5 থেকে 15 জোড়া ফুলকা রন্ধ্র থাকে। কথা শেষ। ফুলকা রন্ধ্রের মধ্যে কি হবে? গ্যাসীয় আদান প্রদান ঘটবে। সিম্পল, কথা শেষ। হ্যাঁ, এবার বলো। বাকিটা আছে না, আরেক পাশ আছে না? হ্যাঁ, বের হবে। ব্যাপনটা হচ্ছে কোথায়? অপোজিট দিক দিয়ে বের হবে, অপোজিট দিয়ে বের হবে। ক্লিয়ার করে দেখো, তার কথাটা আমি বুঝাইতেছি। এবার দেখো, ফুলকা রন্ধ্র, ঠিক আছে? এগুলো হলো ফুলকা। ওকে, এই ভাইরি ভাই একটু কথাটা বুঝো। এ হলো শিরা, এলো কি? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কি রক্ত? এখানে আছে অসংখ্য কৈশিক জালিকা। কি আছে?
ফুলকার মধ্যে কি আছে? হলুদ কালার দিয়ে দিলাম ফুলকা, আর এখন সাদা কালার দিয়ে যেটা রাখতেছে এগুলো কি? একটু আগে দেখলাম এখানে কি ঢুকলো? পানি ঢুকলো না? পানি কি নিয়ে আসলো? তাহলে এইখানে এখন কার চাপ বেশি? অক্সিজেনের চাপ বেশি। এই কার্বন ডাইঅক্সাইড আসতেছে না, যার সময় কার্বন ডাইঅক্সাইড এখানে চলে যাবে ফুলকার মধ্যে, আর এই অক্সিজেনটা এই দিক দিয়ে চলে আসবে। বুঝতে পারছো ঘটনা? তাহলে বিনিময় ঘটলো, রক্তনালী দিয়ে অক্সিজেন চলে যাচ্ছে, আর পানি যা আছে পানিতে চলে যাচ্ছে, পানিতে কি হচ্ছে? বের হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে? বিনিময়, আদান প্রদান হয়ে যাচ্ছে। গ্যাসীয় বিনিময় বলা হয়। তোমাদেরকে এই জিনিস আমি শ্বসন অধ্যায়ে আরো ভালো করে বোঝাবো। এখন আপাতত শুধু মনে রাখো গ্যাসীয় বিনিময় ঘটে। হ্যাঁ, এখন আপাতত মুখস্থ করো এটা। হ্যাক পিছনে নাসিকা থলি মুখ বিবরে উন্মুক্ত। মুখ বিবরে মানে কি? মুখ গহ্বরের মধ্যে উন্মুক্ত। নাসিকা থলি, নাকের থলি। পরিপাকতন্ত্র পাকস্থলী বিহীন, অর্থাৎ এদের কি নাই? অন্ত্রের শরীফিল কপাটিকা থাকে না। অন্ত্রের মধ্যে কোনো কি থাকে না? কোনো কপাটিকা না। অন্ত্রের মধ্যে কোনো কপাটিকা না, বাল্ব নেই। আমরা যেমন খাইছি সাথে সাথে কি তোমার বাল্ব আছে না? না, তুমি খাইছো আর সাথে সাথে বের হবে। তুমি খাইছো সাথে সাথে বের হয়ে গেছে। কিন্তু এখন কি তুমি খাওয়ার সাথে সাথে কি ক্ষুদ্রান্তে গেছে? তুমি খাইছো, খাওয়ার পরে গেছে কোথায়? পাকস্থলীতে। পাকস্থলীতে গেলেই সাথে সাথে কি হজম হয়ে যাবে? ওখানে 2 থেকে 6 ঘন্টা থাকবে। এবার পাকস্থলী ধাক্কাইতে ধাক্কাইতে তাকে ক্ষুদ্রান্তে পাঠাবে। তাহলে এই যে তোমরা একটু চিন্তা করে দেখো, মনে করো এই হলো অন্ননালী, ঠিক আছে? অন্ননালীর পরে তুমি যদি একটু চিন্তা করো, আমরা যদি দেখি এই অন্ননালী, মনে করো এটা হলো আমাদের ক্ষুদ্রান্ত। ওকে, আমি আঁকতেছি। তাহলে তুমি যদি একটু চিন্তা করো, অন্ননালী এবং পাকস্থলীর মুখের মধ্যে একটা দরজা আছে। পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের মুখের এখানে একটা দরজা আছে, কপাটিকা আছে, বাল্ব আছে। বুঝতে পারছো কিনা? এটার নাম হলো কার্ডিয়াক স্প্রিংটার বাল্ব। কারো যদি বাল্বটা যদি নষ্ট হয়ে যায় বা কারো যদি বাল্ব লুজ হয়ে যায়, যেমন একটা রোগ আছে জার্ড বলা হয়, জার্ড, গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ, তার শুধু ঢেকুর উঠে এবং গলা জ্বলে, ঠিক আছে? জার্ড বলা হয়, ঠিক আছে? নাম খুবই কমন একটা সমস্যা। তাহলে কি হয়, আমাদের এই পাকস্থলীর প্রাচীর আর অন্ননালীর প্রাচীর তো সেম না। পাকস্থলীর প্রাচীর একটু ওইভাবে তৈরি করছে যাতে করে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রতিহত করতে পারে, কিন্তু এই অন্ননালীর প্রাচীর কি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রতিহত করবে? ওখানে হাইড্রোক্লোরিক আসার কোনো প্রশ্নই আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে এইখানে, কিন্তু যাদের এই ভালো সমস্যা হয়ে যায় কপাটিকা, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তখন এখানে কি গলা জ্বলে। এখান থেকে ইসোফেগাসটা নষ্ট হয়ে এক পর্যায়ে এখানে একটা ভ্যারাইটি ইসোফেগাস তৈরি হয়। ভ্যারাইটি ইসোফেগাস এবং ইসোফেগাল কার্সিনোমা তৈরি হতে পারে, ক্যান্সার হয়ে যেতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, আমি যেটা বোঝাচ্ছি তোমাদেরকে, আমাদের এখানে কি আছে? বাল্ব আছে। কি আছে? বাল্ব আছে। ওদের ক্ষেত্রে কি নাই? না থাকলে আমার কিছু করার আছে? এদের কোনো লার্ভা দশা নাই। এদের কোনো লার্ভা দশা নাই। এই কথার মানে তুমি কি বুঝলা বলো তো? এটা কি ভালো না খারাপ? এটা কি তার ভালো বৈশিষ্ট্য নাকি খারাপ বৈশিষ্ট্য? এদের লার্ভা দশা নাই, কিন্তু এটা কি ভালো বৈশিষ্ট্য না খারাপ বৈশিষ্ট্য? তুমি বলো। ভালো বৈশিষ্ট্য। এটা একটা আধুনিক বৈশিষ্ট্য, এটা উন্নত একটা বৈশিষ্ট্য। তুমি একটা উন্নত মানুষ, তোমার উন্নত প্রাণী, তোমার লার্ভা নাই। আর লার্ভা হলো ছোটখাটো জিনিসগুলার হয়। বুঝতে পারছো? তার লার্ভা না হওয়াটা তার মধ্যে একটা ভালো বৈশিষ্ট্য। তাহলে মোটামুটি মিক্সিনি সম্পর্কে আমরা অনেক কিছু বললাম। হ্যাঁ, মিক্সিনি সম্পর্কে অনেক কিছু বললাম। উদাহরণের মধ্যে তুমি যদি আসো, এই যে আটলান্টিক হ্যাগফিশ এটাকে বলা হয় আর কি, ঠিক আছে? মিক্সিনি গ্লুটিনোসা, এটা নাম হলো পেট্রোমাইজন ম্যারিনাস। এটা হলো আমাদের আসি। এখন আসি পেট্রোমাইজনটিরা, পেট্রোরাস বা পেট্রোস। এই যে পেট্রোলিয়ামের নাম শুনছো না? পেট্রোলিয়াম, ঠিক আছে? এরকম আর কি। এখানে পেট্রোস এই শব্দটি স্ট্রং। আর তুমি যদি আসো মায়োজন, এটা শব্দ অর্থ হলো সাকিং বা শোষণ। তার মানে তারা কি করতে? সাকিং করতে পারে, অর্থাৎ তারা শোষণ করে নিয়ে আসে কোনো জিনিস। দাঁত দিয়ে কামড় দিয়ে খায় না। অর্থাৎ বুঝতে পারছো? তোমরা দেখবা এটা হলো তোমার হলো কি, এটাকে কি বলা যায়? ওই যে আমরা পড়ছিলাম ইয়ার মধ্যে, কোন পর্বের মধ্যে তো পড়ছিলাম না, যে চোষক বা সাকার বা হুক আছে নেমাটোডায়, পড়ছি না? এই আর কি। তাইলে তাদের ক্ষেত্রে তারা কি করে? শোষণ ক্ষম থাকে। এই শ্রেণীভুক্ত মাজলাকে ল্যাম্প্রে বলা হয়। কি বলা হয়? ল্যাম্প্রে, ঠিক আছে? তোমাকে যদি ল্যাম্প্রে দেখাই, ল্যাম্প্রে, ঠিক আছে? ল্যাম্প্রে, এই দেখো এদের মুখগুলোর অবস্থা দেখছো? হ্যাঁ, এদের মুখ এরকম। তাহলে
এই দেখো মুখের মধ্যে দেখছো দাঁতগুলো কেমন, এদিকে চোয়াল মোয়াল আছে, ডাইরেক্ট একটা টিউবের মতো মুখ। হ্যাঁ দেখছো কি একটা অবস্থা। এই যে তোমার কাইটিনময় দাঁত, কাইটিনময় দাঁত, এই হলে তোমার সরাসরি খাওয়া চলে গেছে। চোখ থাকতেছে এইখানে, নাকের ছিদ্রের ভিতরের দিকে থাকে, বুঝছো কেমন একটা অবস্থা। হ্যাঁ আর একটু আগে যে আমরা দেখলাম, এই দেখছো ফুলকার অন্তর দেখছো, এটা যেটা মাছে আমরা বললাম যে এদের মুখ থাকে। হ্যাঁ আচ্ছা, তাহলে এদেরকে ল্যাম্প্রে বলা হয়। অনেক পরজীবী জীবন, অনেকেই পরজীবী জীবন যাপন করে, মানে অনেকে অন্যের উপর ডিপেন্ড করে। বর্তমানে কয় প্রজাতির আছে? সবাই সামুদ্রিক হলেও ডিম পাড়ার জন্য মিঠা পানির হ্রদে চলে আসে। যখন ডিম পাড়ার সিজন হয় তখন সমুদ্র থেকে মিঠা পানিতে চলে আসে, লেকে চলে। হ্যাঁ ডিম ছাড়ার পর কয়েকদিনের মধ্যে মারা যায়। আর ডিম পুড়ে একটা লার্ভা তৈরি হয়, অ্যামোসিট নামক লার্ভা। এরপর রূপান্তর করে, সে কি করে, লার্ভাটা রূপান্তরিত হইয়া সে যখন পরিণত হয় তখন আবার সে সমুদ্রের দিকে যাত্রা শুরু করে। বুঝতে পারছো? তাইলে আমরা এখন ঘটনা যদি একটু আসি, পেট্রোমাইজন টিটার ক্ষেত্রে লার্ভা দশা দেখা যায়। কি দেখা দেয়? আর আমাদের যখন মিক্সিনি পড়ছি সেখানে লার্ভা দশা দেখছি না, সেখানে কিন্তু লার্ভা দশা নাই। তাইলে পরিণত ল্যাম্প্রে দেয় সরু, দেখতে বাইন মাছের মতন, দুইটাই বাইন মাছের মতন, দুইটাতেই কিন্তু আইস নাই। এখানে একটি বা দুটি পৃষ্ঠীয় পাখনা যুক্ত। কি রে এখানে, তাহলে এটাকে তারা পৃষ্ঠ ধরছে আর এটাকে তারা শ্রেণী ধরছে, এটাকে তাহলে আগেটাতে পৃষ্ঠীয় পাখনা নাই, এখানে পৃষ্ঠীয়, আচ্ছা পৃষ্ঠীয় পাখনা আছে। তাহলে দেখো মেঘদিনের মধ্যে পৃষ্ঠীয় পাখনা নাই, এখানে পৃষ্ঠীয় পাখনা, কত পার্থক্য। এই অধ্যায়টা হলো তোমাদের মানে এই জুলুজুবের সবচেয়ে একটু কঠিন বলা যায়, কারণ এত এমসিকিউ, এবং এটা বললো ওটা বলে দেবা। এটার কি বৈশিষ্ট্য পড়ছো? আমার তো অনেক প্যাচ লাগতো, তোমাদের লাগে কিনা আমি জানি না। মৌখিক চাকতি, ওরাল ডিস্ক, মুখের মধ্যে একটা চাকতির মতন থাকে না গোল, এটা ওরাল ডিস্ক তৈরি করে, যেটা কিসের ভূমিকা রাখে? আর তার দিকে কিসের দাঁত থাকে? ক্যারাটিন, ক্যারাটিন, ক্যারাটিনময় কি বা কাইটিন দ্বারা তৈরি দাঁত অবস্থান করে। পৃথক ফুলকার রন্ধ্র 7 জোড়া ফুলকা আছে। কয়টা? ওই যে রন্ধ্র দেখলে না ছিদ্রগুলা, তাহলে আছে কয়টা? 7টা। এটাই তো আমরা একটু আগে গুনছিলাম মনে হয়, 1 2 3 4 5 6 7, ঠিক আছে 7টা। 7 জোড়া কেন? কারণ এই পাশে 7টা, ওই পাশে 7টা, এই জন্য 7 জোড়া। আচ্ছা এবার ল্যাম্পের নাসিকাতলি মুখবিবরে, মানে ওটার উল্টা কিন্তু দেখো, ওখানে মুখবিবরে উন্মুক্ত, এখানে নাসিকাতলি মুখবিবরে উন্মুক্ত নয়। পরিপাকতন্ত্র পাকস্থলী বিহীন, আগাটা তো পাকস্থলী, তবে এখানে কপাটিকা থাকে, বাল্ব আছে, আগাটাতে কিন্তু বাল্ব ছিল না। এখানে অ্যামোসিড লার্ভা দশা আছে, মিক্সিনিতে ছিল না। হ্যাঁ হ্যাঁ কথা নাই দুষ্টুমি না। তুমি কি বুঝতেছো কিছু? তাহলে তুমি একটা পার্থক্য বলো তোমার মিক্সিনির সাথে পেট্রোমাইজন টিটার। এটাতে আছে, খুব সুন্দর। আরেকজন আরেকটা বলো, লার্ভা দশা। আরেকজন একটা বলো ছেলেদের থেকে আছে, আরেকটা বলো নিবিড় বলো একটা। নাসিকা তাহলে মুখবিবর উন্মুক্ত নয় এটার, আর ওটাতে মুখবিবর উন্মুক্ত। এটারে হ্যাকপিস বলে, এটারে ল্যাম্প্রে বলে। ওখানে শোষকের ভূমিকা পালন করে, এখানে শোষকের ভূমিকা পালন করে। কথাকে বুঝতে পারছো? ফাহমিদ তুমি এটার সাথে ওটার একটা মিল বলো। দুইটাই পিচ্ছিল, দুইটাই আইসবিহীন, দুইটাই বাইন মাছের মতো, দুইটার মধ্যে পাকস্থলী নাই। কি সুন্দর না? ওকে, তাহলে আমরা এখন চলে আসি একটু অন্য রাইটারের বইতে আসি। আমরা আজকে কিন্তু শুধু সাইক্লোস্টোমাটা পড়াচ্ছি, আগামী ক্লাসে আমরা নেতাস্টোমাটা পড়াবো, চোয়ালের মধ্যে ঢুকবো আগামী ক্লাসে। নেতাস্টোমাটা আমরা একটু অন্য রাইটারে আসি। ভার্টিব্রাটার মধ্যে নাই, হ্যাঁ এই যে কথা লেখা রাখো, দেখছো এখানে লেখা রাখছে কিন্তু। তাহলে মিক্সিনের মধ্যে লেখা রাখো আদি প্রকৃতির মেরুদণ্ডী, লেখো এই লাইন, তোমাদের বইতে লেখা আছে, আর এখানে সুন্দর করে বলে দিচ্ছে, ঠিক আছে লিখে রাখতে পারো। আচ্ছা না লিখলে সমস্যা নেই। ও লেখা রাখো হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ, এদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ? লেখো হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ। এদের নিষেক বাহ্যিক, মিক্সিনিতে নিষেক বাহ্যিক হবে,
প্রজনন অঙ্গে নালী অনুপস্থিত। ঠিক আছে, তন্তুময় নিউরাল টিউব থাকে মাঝখানে, আমাদের যেমন সুষমা কাণ্ড আছে না, ওদেরটা তন্তুময় নিউরাল টিউব থাকে। লাগে এই পয়েন্টগুলো অ্যাড করো, একটা থাকে অ্যাড করো। মানে আমাদের আজকে কিন্তু পড়া শেষ, আমরা জাস্ট এখন এক্সট্রা কথাবার্তাগুলো লিখে দিচ্ছি। এই যে তুমি তো আমার সাথে কোনো কথা বলো না, ঠিক আছে, তার সাথে কথা বলতেছ, আমার সাথে তো কখনো কথা বলো না। ওকে, লিখছো? প্রজনন অঙ্গ কোনো প্রজনন নালী নেই, প্রজননের জন্য কোনো নালী নেই, নিষেক বাহ্যিক, এগুলো ছোট ছোট করে লিখে ফেলো, তাহলে তো হয়ে গেল। উদাহরণ আটলান্টিক হ্যাগফিশ, উদাহরণ লাগবে না। কি একটা অবস্থা, কত রকমের প্রাণী আছে জীবনে, হ্যাঁ, পৃথিবীতে। আমরা লাগবে, বোর্ড পরীক্ষা তো কম আসে, ভার্সিটিতে আসে বেশি। পড়তে হবে, পড়তে পারবা। তন্তুময় নিউরাল টিউব থাকা মানে এইদের যে আমাদের যেমন নার্ভ আছে না সুগঠিত, ওদের নার্ভ না, এটা ফাঁপা। টিউব মানে খালি জায়গা, নিউরাল মানে কি স্নায়ু টিউব। কি দ্বারা তৈরি? তন্তুময়, ফাইবার, ফাইবার দ্বারা এটা টানাটানি করা যাবে। ঠিক আছে, হ্যাঁ বলো। বাস্তব জীবনে কাজে লাগবে, তুমি এগুলো মনে রাখা মানে কি, তুমি এই যে তুমি মেডিকেলে যাবা, ওখানে অনেক পড়ালেখা না, তুমি যদি এগুলো পড়তে পড়তে অভ্যস্ত হও, তাহলে না মেডিকেলে যেয়ে পড়াশোনা ধরতে পারবা, মাথা ডাক্তারও ধরতে পারবা। তুমি যদি এটার নাম কি বলে, ওই যে আছে মাথা ডাক্তারই আছে, ফিশারিজ পড়ে, ফিশারিজে যারা পড়ে তারা, কত সাবজেক্ট আছে তোমার জীবনে জানো তুমি? আচ্ছা দেখি, শ্রেণী 2 হলো কি হেড শেল ফার্ম। আচ্ছা দেখো, পেট্রোমাইজন্টিটা আছে না, এদের আরেকটা নাম আছে, দেখো কি নাম, স্যাফালোস্পিডোমরফি, পিডোমরফি। হ্যাঁ, এইটা খুবই গুরুত্বপূর্ণ, এই শুনো, এই নামটা একটু দাগ দাও, এই নামটা একটু দাগ দাও। হুট করে যদি কোনোদিন পরীক্ষাতে এরকম আসে স্যাফালোপিডোমরফি, তখন তুমি আকাশ থেকে পড়বে কি এই শব্দ তো দিবে না, কোনোদিন বইতে দেখি নাই, কিন্তু আসলে অন্য একটা রাইটারে আছে। তাহলে পেট্রোমাইজন্টিটার আরেক নাম কি সেটা লিখে রাখো, স্যাফালোপিডোমরফি। ঠিক আছে, এটা একটু লিখে রাখো, হ্যাঁ। আচ্ছা, ওকে, এই যে বাক্কাল ফানেল, মুখের মধ্যে কি থাকে দেখছেন, এদের কি কি আছে, তারপর দেখো স্যাফালোপিডোমরফি আর কি কি থাকে। মুখের মধ্যে চুঙ্গি আকৃতির, গোল চুঙ্গির মতন হয়ে আছে না। আচ্ছা, ওকে, মানে এটা ক্যারাটিনময় আর কি, এই আর কি। ওকে, প্রজনন নালী অনুপস্থিত, অ্যামোসিডস লার্ভা থাকে, হয়েছে, আর কিছু লেখা দরকার নাই। আমরা আসি অন্যটা রাইটারে বইতে আসি। এদের স্নায়ু দরজোড়া লিখছো, মিক্সিনিতে লেখো স্নায়ু দরজোড়া, দরজোড়া। এদের মস্তিষ্কে সেরিবেলাম নাই, একটু অ্যাড করে, এবার আবার এটা অ্যাড করো লাইন, এবার আবার মিক্সিনিতে আরেকটা লাইন অ্যাড করো, করোটিক স্নায়ু দরজোড়া, এদের মস্তিষ্কের মধ্যে সেরিবেলাম নাই, এই লাইনটা অ্যাড করো। এরপরে লিখছো, ওকে, মোটামুটি শেষ। তাহলে আমরা আজকের ক্লাসে, সেরিবেলাম হলো মস্তিষ্কের একটা অংশের নাম, সেরিবেলাম, সেরিবেলাম নাই, হ্যাঁ। তাহলে আমরা নেক্সট ক্লাসে নেতাস্টোমাটা, আমাদের আগামী ক্লাসে আশা করি অধ্যায় শেষ করা যাবে। ঠিক আছে, হ্যাঁ, আগামীকালকে আশা করি অধ্যায় শেষ করতে পারবো, আশা করি।